গেট আউট নরেন্দ্র মোদী বা নরেন্দ্র মোদী বেরিয়ে যাও, আজকের পর্বের টপিক বা থাম্বনেল দেখে আপনারা হয়তো অনেকেই অবাক হয়ে গিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী, আর যাই হোক, তিনি যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হতে পারেন, কিন্তু তাকে গেট আউট বলার মতো ঔদ্ধত্য কি দেখানো উচিত, সে যে রাজনৈতিক দলের লোকই বা নেতৃত্বই হোক না কেন। কিন্তু ভারতবর্ষের আজকের রাজনীতিটা এমন নোংরা জায়গাতেই এসে পৌঁছেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ হয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষায় নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন যে কোনো নির্বাচনের আগে, সেগুলো কার্যত একটা ইতিহাস হয়ে দাঁড়ায়। কিন্তু আজকের পর্বটা আপনাদের সামনে আমি একটা বেনজির সংঘাতের কথা বলবো। সম্ভবত কোনো ইউটিউব চ্যানেলে সম্ভবত আপনি দেখেননি, এমনকি কোনো সংবাদ মাধ্যমেও আপনি দেখেননি। সেটা হচ্ছে গেট আউট নরেন্দ্র মোদী ভার্সেস গেট আউট স্ট্যালিন। এই নিয়ে একটা বিরাট যুদ্ধ বেঁধে গিয়েছে। কি যুদ্ধ? সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ করে একটা যুদ্ধ বেঁধে গেল, এবং নিশ্চিতভাবে একটা রুচিসম্মত যুদ্ধ এটা হতে পারে না। যেমন গেট আউট নরেন্দ্র মোদী বলা যায় না, ঠিক তেমনি আবার গেট আউট স্ট্যালিনও বলা যায় না। দুজনেই সম্মানীয়, একজন চিফ মিনিস্টার, একজন প্রাইম মিনিস্টার। কিন্তু তা সত্ত্বেও কেন এই ধরনের ঘটনা ঘটলো, শুনলে আপনারা চমকে যাবেন। এবং এই যে দ্বৈরথের পর আলটিমেটলি কে জিতলো, যেই জিতুক আসলে একেবারেই আমাদের রুচি হারলো সেটা শিওর। কিন্তু তাও জানতে তো আপনাদের ইচ্ছা করবে যে গেট আউট নরেন্দ্র মোদী ভার্সেস গেট আউট স্ট্যালিন, এর মধ্যে কে জিতলো, আজকে তথ্যটি আপনাদের সামনে দিতে চলেছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। প্রথমেই আপনাদের সামনে আমি একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি। সেই ভিডিওটাই আপনারা দেখতে পারবেন যে উদয়নিধি স্ট্যালিন, আপনারা জানেন কে এই মহান ব্যক্তি উদয়নিধি স্ট্যালিন, কি হিন্দু সম্পর্কে, হিন্দু ধর্ম সম্পর্কে তিনি কতটা শ্রদ্ধা রাখেন সেটাও আপনারা সকলে জানেন। যারা জানেন না, আজকের পর্বে আপনাদের সামনে আমি জানিয়ে দেব। তিনি আদতে খ্রিস্টান ধর্মের একজন মানুষ, এম কে স্ট্যালিনের পুত্র, এবং এই পুত্র হওয়ার সুবাদে তার বাবা যেহেতু সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার আগেও এম কে স্ট্যালিনের বাবা করুণানিধি, তিনিও সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। অর্থাৎ একেবারেই বংশ পরম্পরা তাদের এই মুখ্যমন্ত্রীর প্রতিনিধিত্ব চলেই আসছে। প্রথমে করুণানিধি, তারপরে এম কে স্ট্যালিন, এখন তার পুত্র এই যে উদয়নিধি স্ট্যালিন, তিনি এখন উপমুখ্যমন্ত্রী, এবং খুব স্বাভাবিকভাবেই আগামী দিনে তিনিও মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন। হেন উদয়নিধি স্ট্যালিন, তার উপস্থিতিতে আপনারা দেখতে পারবেন এই ভিডিওটায়, মধ্যেখানে বসে রয়েছেন উদয়নিধি স্ট্যালিন, এবং তার আশপাশে তাদের সমস্ত সমর্থকরা সবাই যারা বসে রয়েছেন, সবাই বলছে গেট আউট নরেন্দ্র মোদী। এই ছোট্ট একটা অংশ শোনাচ্ছি, কিন্তু কেন, কি ব্যাপারে এই ঘটনা ঘটলো সেটা আপনাদের সামনে আমি বলবো, আজকে ব্যাখ্যা করব। শুনুন, আগে দেখুন ভিডিওটা। দেখলেন বন্ধুরা, নিশ্চিতভাবে অবাক হলেন না যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গেট আউট বলা হচ্ছে? নিশ্চিতভাবে এটা সৌজন্যের নজির সৃষ্টি হতে পারে না। রাজনৈতিকভাবে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা বলে এই ধরনের অসম্মানজনক বক্তব্য, সেটা আমরা সমর্থন করতে পারি না। কিন্তু কি ঘটেছিল আপনাদের আমি বলতে চাইবো, একটা কিছুটা ইন্টারেস্টিং। কি হয়েছিল জানেন? যে এম কে স্ট্যালিন, তার পুত্র উদয়নিধি স্ট্যালিন, যিনি এখন উপমুখ্যমন্ত্রী তামিলনাড়ু, তিনি হঠাৎ করেই বলেছিলেন যে বিজেপি যদি তাদের জাতীয় শিক্ষা মিশনের 2293 কোটি টাকা, এই টাকা যদি তামিলনাড়ুকে না দেয়, তাহলে এতদিন পর্যন্ত তারা বলে আসছিল গো ব্যাক নরেন্দ্র মোদী। অর্থাৎ নরেন্দ্র মোদী এর আগে যখন তামিলনাড়ুতে গিয়েছিলেন, তখন উদয়নিধি স্ট্যালিনের নেতৃত্বে তাকে গো ব্যাক স্লোগান শোনানো হয়েছিল। এবার তিনি খুব দম্ভের সঙ্গে বলছে যে নরেন্দ্র মোদী ওই যে 2200 সামথিং কোটি টাকা, সেইটা জাতীয় শিক্ষা মিশনের সেই টাকাটা যদি না দেয়, তাহলে এবার তাকে বলা হবে তামিলনাড়ুতে আসলে গেট আউট নরেন্দ্র মোদী। এই বক্তব্য বলেছেন কিন্তু উদয়নিধি স্ট্যালিন। আর তারপরেই তামিলনাড়ুর যে বিজেপির প্রতিনিধি, তার নাম হচ্ছে কে আন্নামালাই। এই কে আন্নামালাই, তিনি কার্যত একটা যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে আপনার যদি হিম্মত থাকে, তাহলে আপনি টুইট করুন,
আপনি টুইট করে আপনি কতজন, আপনাকে কতজন সমর্থন করে, আর আমিও টুইট করতে শুরু করব আমাকে কতজন সমর্থন করে, তার একটা যুদ্ধ আজকে হবে এবং সেই যুদ্ধের পরিণাম কি হলো সেটাও আপনাদের সামনে দেখাবো। কিন্তু তার আগে এই বক্তব্যটি আপনাদের শোনাবো, যেখানে উদয়নিধি স্ট্যালিন পরিষ্কারভাবে বলছেন যে নরেন্দ্র মোদী যদি এবার তাদের রাজ্যে আসে তাহলে এবার গো ব্যাক নয়, এবার গেট আউট নরেন্দ্র মোদী, এটা শুনতে হবে। এবং তারপরেই আপনারা প্রথম যে ভিডিওটা দেখলেন তারই পরিণাম হিসাবে তারা সবাই গেট আউট নরেন্দ্র মোদী হিসেবে স্লোগান দিচ্ছেন। কিন্তু এই বক্তব্যটা শুনুন, তামিল ভাষাতে বক্তব্যটি, কিন্তু তার তলায় ডাবিং করে লেখা রয়েছে, আপনারা সেটা পড়ে বুঝতে পারবেন। দেখুন। பிரதமர் திரு மோடி அவர்களே, சென்ற முறை நீங்கள் தமிழர்களுடைய உரிமையெல்லாம் பறிக்க முயற்சிக்கும் போது தமிழ்நாட்டு மக்கள் உங்களை கோ பேக் மோடின்னு சொல்லி துரத்தி அடிச்சாங்க. மீண்டும் அதை தமிழ்நாட்டு மக்கள்கிட்ட முயற்சி செய்யணும். இந்த முறை கோ பேக் மோடி கிடையாது, இந்த முறை கெட் அவுட் மோடி என்று சொல்லி உங்களை துரத்துவார்கள் தமிழர்கள்। শুনলেন বন্ধুরা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলছে যে গেট আউট নরেন্দ্র মোদী। কিন্তু কেন এমন বলুন তো? শিক্ষা মিশনের টাকা নরেন্দ্র মোদী বা কেন আটকে রেখেছে সেটাও তো জানা প্রয়োজন। নিশ্চিতভাবে নরেন্দ্র মোদী সরকার, তাদেরও তো মিটিয়ে দেওয়া উচিত। আপনারা জানেন পশ্চিমবঙ্গের সঙ্গে এই ধরনের প্রচুর রকমের টাকা আটকে রাখার অভিযোগ বারবার মুখ্যমন্ত্রী তোলেন। কিন্তু বঙ্গবাসী হিসাবে এটাও আমরা জানি যে কেন তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন ক্ষেত্রে টাকা আটকে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। কিন্তু এখানে কেসটা একটু আলাদা। তামিলনাড়ুতে যে ঘটনা ঘটেছে সেখানে নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় শিক্ষা মিশনের যে নীতি এবং নির্ধারণ, সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটি স্কুলে সেখানে তামিল ভাষার পাশাপাশি ইংলিশ এবং হিন্দি এটাকে শিখতে হবে, এটাকেও তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা স্কুলের ল্যাঙ্গুয়েজের মধ্যে পাঠ্য বইয়ের মধ্যে নিয়ে আসতে হবে। আর এটাই আপত্তি নাকি উদয়নিধি স্ট্যালিনের। তিনি বলছেন এটা নাকি তামিলনাড়ুর মানুষের ওপর অপমান করা, তারা শুধুমাত্র তামিল ভাষায় শিখবেন বলে, এমনটাই তার দাবি। এবং সেই কারণে নরেন্দ্র মোদীর সরকার, যেহেতু এই একটা টাসেল লেগে গিয়েছে, যেটা জাতীয় শিক্ষা মিশনের নীতি, যে প্রত্যেকটি রাজ্যের মানুষকে সকলকেই তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজের পাশাপাশি হিন্দি এবং ইংলিশ এই দুটোর মধ্যে একটা বা দুটোই শিখতে হবে। কিন্তু যেহেতু তারা বিরোধ করে আসছিলেন, তাই সেই পারপাসে 2193 বা সামথিং কোটি টাকা যেটা পাওনা ছিল সেটা দেওয়া যাচ্ছে না। আর মূলত তাই নিয়ে কিন্তু বিরোধ শুরু হয়ে গিয়েছিল। এরপরে কি করে, এই যে স্টালিনের যারা স্তাবক বৃন্দ রয়ে গিয়েছে, যারা আমচা চামচা রয়ে গিয়েছেন, তারা একেবারে টুইটারকে হাতিয়ার করে তারা গো ব্যাক নরেন্দ্র মোদী হিসাবে হ্যাশট্যাগ করে বিভিন্ন রকম পোস্ট করতে শুরু করেন। গো ব্যাক, গো ব্যাক, গেট আউট নরেন্দ্র মোদী, এই হ্যাশট্যাগ করে, গেট আউট নরেন্দ্র মোদী হ্যাশট্যাগ করে তারা বিভিন্ন রকমের মন্তব্য এবং ছবি ছাপা দিয়ে তারা বক্তব্য শুরু করেন। আন্নামালায় তিনি হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। তার কোয়ালিফিকেশনটা আমি কিছুক্ষণ পরেই বলছি। কে আন্নামালায় আমার জানা অন্তত এখনো পর্যন্ত জীবিত যতজন ভারতবর্ষের রাজনৈতিকবিদ রয়েছেন তাদের মধ্যে অন্যতম, সব থেকে মানে শিক্ষা দীক্ষাতে একটা বিরাট তার পারদর্শী রয়ে গিয়েছে। কিছুক্ষণ পরেই সে কথা আপনাদের সামনে বলছি। এই কে আন্নামালায় বিজেপির রাজ্য সভাপতি, যিনি এবারে লোকসভা নির্বাচনে নিজের জায়গা টিকিটটাও তিনি হেরে গিয়েছেন, তিনি সেই ব্যক্তি পর্যন্ত তিনি বলেছেন যে আপনার সাহস থাকলে আপনি এই নরেন্দ্র মোদীকে এই কথাটি সামনে বলে দেখাবেন, আপনার যদি ক্ষমতা থাকে তাহলে নরেন্দ্র মোদীকে এই কথা বলে দেখাবেন। এবং তিনি বলেছেন যে আপনারা একটা কাজ করুন, সারা রাত ধরে আপনাদের যত স্টেট মেশিনারি রয়েছে, যত আপনাদের স্তাবক বৃন্দ রয়েছে, সকলকে দিয়ে টুইটারে যেটা আপনারা শুরু করেছেন যে গেট আউট নরেন্দ্র মোদী হ্যাশট্যাগ দিয়ে বিভিন্ন রকম পোস্ট করছেন, এটা আপনারা শুরু করুন, গোটা রাত আপনারা ব্যবহার করুন। আমি আগামীকাল সকাল 6টা থেকে, অর্থাৎ সেটা পেরিয়ে গেছে গতকাল সকাল 6টায়, সেই 6টা থেকে আমি শুরু করব। আপনারা আগের রাত থেকে শুরু করুন, আমি সকাল 6টা থেকে শুরু করব। তারপর সারাদিন মিটে যাবার পর আমরা কম্পেয়ার করে দেখব যে আপনাকে কতজন সমর্থন করছে, অর্থাৎ গেট আউট নরেন্দ্র মোদী এটাকে কতজন সমর্থন করছে, আর গো ব্যাক আর গেট আউট স্ট্যালিন এটাকে কতজন বা সমর্থন করছে। সেই রেজাল্ট আমাদের হাতে এসেছে, আমরা দেখাবো আপনাদের সামনে। কিন্তু তার আগে শোনাবো আন্নামালাই, কে আন্নামালাই, তিনি এই ব্যাপারে কি বক্তব্য বলেছিলেন সেটা ছোট্ট করে শোনাবো। তামিল ভাষাতে বলেছিলেন, কিন্তু আপনারা ওই সাব টাইটেলে লেখাটা রয়েছে, আপনারা এটা চাইলে পড়তে পারেন। শুনুন। ஐடி விங்க்கு சவால் விடுறேன். உனக்கு 24 மணி நேரம் நான் டைம் கொடுத்துட்டேன். நேத்து நைட் நீ ஆரம்பிச்ச, நாளைக்கு காலையில 6 மணி வரைக்கும் உனக்கு டைம் கொடுக்குறேன். அரசு இயந்திரம் எல்லாத்தையும் பயன்படுத்தி கெட் அவுட் மோடின்னு எவ்வளவு ட்வீட் போட முடியுமோ போட்டுக்க. நாளைக்கு காலையில 6 மணிக்கு நான் ஆரம்பிக்கிறேன்.
என்னுடைய முகநூல்ல இருந்து கெட் அவுட் ஸ்டாலின், தமிழ்நாட்டில இருந்து ஸ்டாலின் வெளியே போ, ஆட்சி செய்ய தெரியல, சட்டம் ஒழுங்க பாதுகாக்க முடியல, எங்கள் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்ல, தரமான எந்த ஒரு வசதியும் இல்ல। শুনলেন বন্ধুরা, এই হচ্ছে হিস্ট্রিটা আপনাদের ছোট করে বললাম এবং কে আন্নামালাই পরিষ্কারভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে আপনার সাহস থাকলে আপনি মোদির সামনে একবার বলে দেখাবেন আপনারা যদি কাউকে সম্মান করতে না পারেন তাহলে অসম্মান কেন করেন। এবং তিনি ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন যে আপনারা সমস্ত স্টেট মেশিনারি ইউজ করে আমার 12 ঘন্টা আগে থেকে আপনারা টুইট করতে শুরু করুন। আর আপনারা এখন ক্ষমতায় রয়েছেন, আপনারা আপনাদের দল এখন রাজ্যে ক্ষমতায় রয়েছে, আপনারা টুইট করুন আর আমি টুইট শুরু করব আপনার 12 ঘন্টা পর থেকে। তারপর আমরা 24 ঘন্টা বা 18 ঘন্টা পর হিসাব নেব কার টুইট কত ভাইরাল হয়েছে। আর সেই তথ্যটা আপনাদের সামনে আমি দেখাবো যে কোন জায়গায় পৌঁছেছে। দেখুন, আপনারা একটা স্ক্রিনশট আমার চ্যানেলে আশা করি দেখতে পাচ্ছেন, যেটি আমি টুইট করেছিলাম গতকাল, যেটি আমি টুইট করেছিলাম আমার টুইটার অ্যাকাউন্ট থেকে। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গেট আউট স্ট্যালিন, গেট আউট স্ট্যালিন, আমি যখন এই স্ক্রিনশটটা নিয়েছি তখন পর্যন্ত গেট আউট স্ট্যালিন এটা নিয়ে পোস্ট করেছে, এই হ্যাশট্যাগটা ইউজ করে পোস্ট করেছে 1.04 মিলিয়ন। যদিও পরে দেখলাম এই সংখ্যাটা প্রায় 1.5 মিলিয়নে পৌঁছে গিয়েছে, কিন্তু যাই হোক যে সময় নিয়েছে আমি দুটো কম্পেয়ার করেছি। গেট আউট স্ট্যালিন সেটাতে ভোট, সেটা নিয়ে মানুষ ট্যাগ করে বিভিন্ন পোস্ট করেছে 1.04 মিলিয়ন, আর গেট আউট মোদি সেটা নিয়ে পোস্ট করেছে 320K। অর্থাৎ এইখানে কিন্তু ক্লিয়ার কাট একটা উইন, মানে অন্তত সোশ্যাল মিডিয়ার যুদ্ধে ক্লিয়ার কাট উইন কিন্তু আন্নামালাই। যে আন্নামালাই তারা ক্ষমতায় পর্যন্ত নেই কিন্তু মানুষ সমর্থন করেছে যে গেট আউট স্ট্যালিন এইটাকে তারা কিন্তু বেশি জনপ্রিয় করেছে অন্তত গেট আউট মোদির থেকে। সে যাই হোক, দেখুন আমি প্রথমেই আপনাদের সামনে যে তথ্য বললাম যে গেট আউট স্ট্যালিন বা গেট আউট মোদি, এটা আমি কোনোটাই সমর্থন করি না। তাহলে তো কিছুদিন পর লোকে এটাও বলবে যে গেট আউট মমতা, কিংবা এই যে নির্বাচন পশ্চিমবঙ্গের হবে সেখানে তো অনেকেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন না তারা বলবেন গেট আউট মমতা, যারা অধীর রঞ্জনকে পছন্দ করেন না তারা বলবেন গেট আউট অধীর রঞ্জন, কিংবা যারা শুভেন্দুকে পছন্দ করেন না তারা বলবে গেট আউট শুভেন্দু। দেখুন, এর কোনোটাতেই আমি কিন্তু এই শব্দবন্ধ ব্যবহার করতে রাজি নই। আপনি তথ্য পরিসংখ্যান দিয়ে আপনি বিভিন্ন রকম ব্যাখ্যা করতে পারেন, কিন্তু এই ধরনের কুরুচিকর এবং এই ধরনের কি বলবো, মানে এই ধরনের অবক্ষয়ের রাজনীতি সেটা কিন্তু না আনাই ভালো। যদিও বঙ্গে এর থেকেও অনেক বেশি বাজে রাজনীতির চল কিন্তু তৃণমূল কংগ্রেসের জামানাতে আমরা দেখতে পেয়েছি। আপনারা আরো একবার সেটা বুঝতে পারবেন যখন 2026-এর নির্বাচনী প্রচার শুরু করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দুজনের মুখ থেকেই অনর্গল যে ধরনের শব্দ আমরা শুনতে পাবো তাতে করেই বুঝতে পারবো যে সৌজন্য রাজনীতিটা আজকে কোথায় এসে পৌঁছেছে। বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে ধরনের শব্দবন্ধ বলেন সেটা মুখ্যমন্ত্রীর পদে থেকে এই ধরনের বলা যায় কিনা বারবারই প্রশ্ন ওঠে। যাই হোক, কিন্তু আপনাদের সামনে যে তথ্য আমি দেব, এই যে কে আন্নামালাই, আমি আপনাদের সামনে বললাম না যে কে আন্নামালাই, তিনি হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি, যিনি এই লোকসভা নির্বাচনে নিজের সিট থেকে হেরে গিয়েছেন। কিন্তু ঠিক যেমন অনেকে আশা করতে পারেননি যে উড়িষ্যায় একদিন বিজেপি ক্ষমতায় আসবে, কিংবা এখনো যেমন আশা করা যাচ্ছে না পশ্চিমবঙ্গে একদিন বিজেপি ক্ষমতায় আসবে, ঠিক তেমনি তামিলনাড়ুতেও আশা করা যাচ্ছে না যে সেখানে বিজেপি কখনোই ক্ষমতায় আসেনি। সেখানে মোটামুটি ডিএমকে অর্থাৎ এই করুণানিধি, তার পুত্র এম কে স্ট্যালিন, তার পুত্র উদয়নিধি স্ট্যালিন, এবং এছাড়া এআইএ ডিএমকে, সেটা হচ্ছে এমজিআর, একটা বিখ্যাত সাউথের অভিনেতা, তিনি এটি শুরু করেছিলেন। তিনি করুণানিধির একসময় ক্লোজ ছিলেন, তারপর সেখান থেকে বেরিয়ে এসে তিনি নিজের একটা পার্টি খুলেছিলেন এবং সেখান থেকে তিনি ক্ষমতায় এসেছিলেন এমজিআর, এবং সেটা নিয়ে সিনেমাও হয়েছে। এই এমজিআর এর বিপরীতে অভিনয় করতেন কিন্তু জয়ললিতা। একসময় এই জুটিটা সাউথে ব্যাপক হিট করেছিল, এমজিআর এবং জয়ললিতা। তারপরে আস্তে আস্তে এমজিআর এর মৃত্যুর পর সেখানে এই তামিলনাড়ুর মাসনাদে কিন্তু এমজিআর এর ওয়াইফ তাকে বসানো হয়নি, তার কারণ পার্টির ওয়ার্কাররা চেয়েছিলেন তখনকার দিনের অভিনেত্রী জয়ললিতা যেন ক্ষমতায় আসেন, তার কারণ তিনি তখন সততার মূর্ত প্রতীক হিসাবে সেখানে খুব একটা বড় নাম করেছিলেন। তারপরে ওই এমজিআর এর মৃত্যুর পর জয়ললিতাকে কিন্তু ক্ষমতায় বসানো হয়েছিল। তারপরে জয়ললিতার তো মৃত্যু হয়েছিল এবং তিনিও বিভিন্ন রকম করাপশনে যুক্ত হয়ে গিয়েছিলেন। আমি এই জন্যই বললাম হিস্ট্রিটা, যে সেখানে কখনোই কিন্তু বিজেপি ক্ষমতায় আসেনি, কিন্তু বিজেপির লক্ষ্য এখনো পর্যন্ত তামিলনাড়ুতে তারা চাইছে যে ক্ষমতায় আসতে। এইরকম আন্নামালাই যে এখন বিজেপির রাজ্য সভাপতি, তিনি তার আমি কোয়ালিফিকেশনটা আপনাদের বলছি,
তিনি একটি অত্যন্ত উচ্চমানের একটা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি বি পাস করেছিলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি পাস করেছিলেন। বি পাস করার পর তিনি কি করেছেন জানেন? লোকে কি করে, একটা ভালো কলেজ থেকে বি পাস করার পর চাকরি চলে যায়। তিনি কি করেছিলেন, বি পাস করার পর ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েট হওয়ার পর তিনি তারপরে আইপিএস পরীক্ষা দেন, মানে সিভিল সার্ভিসের দিকে তিনি চলে যান, ভাবুন। এবং ফার্স্ট অ্যাটেম্পটে তিনি সম্ভবত 131 বা এরকম একটা র্যাঙ্ক করেছিলেন ফার্স্ট অ্যাটেম্পটে। এবং তিনি সেই মানে উচ্চপদস্থ আধিকারিক হয়ে বিভিন্ন রকমের দায়িত্ব সামলেছেন। এরপরে আপনারা বলুন, একজন ব্যাচেলর ডিগ্রি আছে, বিই ডিগ্রি আছে, তারপরে সে আইপিএস, এইরকম একটা দুরান্ত প্রোফাইল ছেড়ে কেউ কি পলিটিক্সটা আসতে চাইবে? এরপরে কিন্তু তিনি কোয়ালিফিকেশন বাড়িয়েছেন। তিনি এরপরেও ক্যাট দিয়ে আইআইএম এ দুর্দান্ত র্যাঙ্ক করেছিলেন, মানে আইপিএস এর পরেও তিনি এমবিএ করেছেন এবং সেখানে দুর্দান্ত তার র্যাঙ্ক ছিল, সম্ভবত 99% তার মার্কস ছিল, এবং তিনি তারপরে সেখান থেকে এমবিএও করেন। মানে একটা অদ্ভুত ভার্সেটাইল একটা ক্যারেক্টার, পড়াশোনাতে মানে একদম তীক্ষ্ণ বলতে যা বোঝায় এইরকম একটা রাজনৈতিকবিদ। তিনি নিজের সিটেও কিন্তু এবারে হেরে গিয়েছিলেন। এবং এহেন একজন ব্যক্তি যিনি তার মানে ভাবুন সিভিল সার্ভিসের মতো একটা পোস্ট, মানে যেখানে খুবই সম্মানের সঙ্গে টাকা পয়সার কোনো অভাব হবে না, এইরকম ভাবে জীবনটা কাটিয়ে দিতে পারতেন, তিনি সবকিছু ছেড়ে, এত কিছু কোয়ালিফিকেশন করে সবকিছু ছেড়ে দিয়ে তিনি বিরোধী দলের জায়গায় গিয়েছেন এবং ক্রমাগত তিনি ফাইটটা দিয়ে যাচ্ছেন। তামিলনাড়ুতে ক্রমাগত তিনি লড়াইটা চালিয়ে যাচ্ছেন। আর গতকাল যে ঘটনাটা ঘটলো, তিনি সোশ্যাল মিডিয়াতে ডেফিনেটলি জয় পেয়েছেন, তার কারণ স্টেট মেশিনারি সমস্ত কিছু প্রয়োগ করেও তার চ্যালেঞ্জের সঙ্গে পাঙ্গা নিতে পারেননি এই উদয়নিধি স্ট্যালিন। কিন্তু আদতে সেটা ভোট বাক্সে প্রতিফলিত হবে কিনা সেটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। এরপরে আপনাদের সামনে আরো একটা তথ্য দিয়ে পর্বটা সমাপ্ত করার চেষ্টা করব, সেটা হচ্ছে এই উদয়নিধি স্ট্যালিনকে আপনাদের আশা করি সকলের মনে রয়েছে, তিনি বিখ্যাত হয়ে গিয়েছিলেন রাতারাতি। আমরা সেই অর্থে হয়তো অনেকেই উদয়নিধি স্ট্যালিনকে চিনতাম না, কিন্তু তিনি একটা হিন্দুদের নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি আশা করি আপনাদের মনে রয়েছে, যাদের মনে নেই আমি বলতে চাইছি যে এরা কতটা হিন্দু বিরোধী। বিশেষ করে পশ্চিম ভারতবর্ষের যে সমস্ত আঞ্চলিক দলগুলো রয়েছে তারা মূলত হিন্দু বিরোধিতা করে এবং কেউ কেউ তোষণের রাজনীতি করে। সেই তোষণের রাজনীতি যে সবসময় মুসলমানদের এরকম নয়, সেটা যেখানে যেরকম সেখানে সেরকম। যেমন এই তামিলনাড়ুতে তারা খ্রিস্টানদের একটা তোষণের রাজনীতি করেন, সেই রাজনীতি করে তারা তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কনভার্সনেরও অভিযোগ রয়েছে। এহেন উদয়নিধি স্ট্যালিন যিনি উপমুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন হিন্দু বা সনাতন, হিন্দু বলেননি, সনাতন ধর্ম হচ্ছে একটা ডেঙ্গু, ম্যালেরিয়া কিংবা করোনার মতো, এটাকে ইরাডিকেট করা উচিত, এটাকে খতম করে দেওয়া উচিত। ভাবুন, সনাতন ধর্মকে তিনি ডেঙ্গু, ম্যালেরিয়া এর সঙ্গে, করোনার সঙ্গে তুলনা করে বলেছিলেন এটাকে খতম করে দেওয়া উচিত। আশা করি আপনাদের অনেকের মনে রয়েছে, যাদের মনে নেই এই ছোট্ট অংশটা শোনাবো। তামিল ভাষায় বলেছিলেন, কিন্তু এই শব্দগুলো আপনারা কানে শুনতে পারবেন, ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনা, এই কথাগুলো আপনারা শুনতে পারবেন, আর সাবটাইটেলে লেখাটা পড়লেও বুঝতে পারবেন। শুনুন ছোট্ট করে, সেটা মনে করিয়ে দেব। சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும், எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நம்ம எதிர்க்க கூடாது, ஒழித்து கட்ட வேண்டும். அப்படிதான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்। শুনলেন বন্ধুরা, এই হচ্ছে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী। একেবারেই বংশ পরম্পরায় সেখানে করুণানিধি, এম.কে. স্ট্যালিন, তার পুত্র উদয়নিধি স্ট্যালিন, তারও পুত্র আছে কিনা আমি জানি না, বা যদি থাকে তিনি সাবলাক হয়েছে কিনা জানি না, কারণ তিনিও এরপরে উপমুখ্যমন্ত্রী হবেন আর উদয়নিধি স্ট্যালিন তিনি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। একেবারে যেমন রাজত্ব চলতো না, যে বাবর, আকবর, জাহাঙ্গীর, এই সমস্ত যে রাজত্ব চলতো, মানে পর সব ঠিক একই রকম, যেমন এটা গণতন্ত্র না রাজত্ব সেটা তো বুঝতে পারা যায় না। যাই হোক, একটা বেনজির যুদ্ধর কথা আপনাদের সামনে বললাম। আমি প্রত্যেকদিন আপনাদের সামনে এমন কিছু তথ্য নিয়ে আসার চেষ্টা করি যাতে করে যে তথ্যগুলো আপনারা অন্যান্য চ্যানেলে পাবেন না, যে তথ্যগুলো হয়তো আপনারা সবসময় সংবাদ মাধ্যমে পাবেন না, অন্য ইউটিউব চ্যানেল আপনাদের যেগুলো প্রোভাইড করবে না, এমনকি ইলেকট্রনিক্স মিডিয়া তো সম্ভবত আপনারা পাবেন না, সেই ধরনের তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি একটা অন্য ফ্লেভার দেওয়ার জন্য। তাই আমাদের এই প্রচেষ্টাকে আপনারা যদি সাধুবাদ জানাতে চান, তাহলে আপনাদের সমর্থন আমাদের লিখে জানাতে পারেন একটা কমেন্ট কিংবা একটা লাইকের মাধ্যমে। এনিওয়ে, আপনারা কি বলছেন যে গেট আউট নরেন্দ্র মোদী নাকি গেট আউট এম.কে. স্ট্যালিন, সেটা আপনাদের
মন্তব্যে আপনাদেরও মতামত লিখে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করলাম।